একদিকে এসআইআর নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে, অন্যদিকে সিইও অফিসের সামনে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ এবং জুতো দেখানোর ঘটনা নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। সিইও দপ্তরের সামনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় এবার কলকাতা পুলিশের থেকে রিপোর্ট তলব করল হাইকোর্ট। মঙ্গলবার একগুচ্ছ অভিযোগ নিয়ে সিইও দপ্তরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় সিইও অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি। বিরোধী দলনেতাকে দেখা মাত্রই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। সিইও দপ্তরে ঢোকার সময় শুভেন্দু অধিকারীকে জুতো দেখান তৃণমূলপন্থী বিএলওরা। ওঠে জুতো ছোড়ার অভিযোগও। জুতো ছুঁড়েছে, জুতো দেখাচ্ছিও, ডিজার্ভ করে। দালাল মির্জাফর চোর শুভেন্দু। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এদেরকে এনকারেজ করছে, এদের জমায়েত করতে দিচ্ছে। এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। সেই মামলাতেই কলকাতা পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর সুরক্ষার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। আমরা আজকে দেখলাম শুভেন্দুবাবুকে জুতো দেখানো হচ্ছে। আমি যখন ভবানীপুরে যাচ্ছি, কিছু লোক চিৎকার করছে জয় বাংলা করে। সকালবেলায় 2 প্যাক মেরে দিয়ে চলে এসছে, 2 পাউচ মেরে দিয়ে। তো এদের দায়িত্ব কে নেবে? রাজ্য সরকারকে দেখতে হবে তো। আজকে ওখানে 4 জন লোক ছিল, আমরা যদি গিয়ে ওখানে মারামারি করতাম 4টে তো পালাতো। কিন্তু এই ধরনের পদক্ষেপ কাকে নিতে হবে? রাজ্য সরকারকে নিতে হবে, যাতে কোনো রকমের অশান্তি না হয়। রাজ্য সরকার চাইছে পায়ে পড়ে অশান্তি করার জন্য। এই অশান্তি করার মানসিকতা বন্ধ হওয়া উচিত। শুভেন্দু অধিকারী লাট সাহেব নন, উনি কোনো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে থাকা ব্যক্তি নন যে যিনি কুৎসিত মন্তব্য ভিডিওটা তো এই বিএলওরা তো খেপবেই। প্রথম দিন থেকে হুঙ্কার দিয়েছে জেলে পুরবে বলে। এই অসভ্য প্রসেসের জন্য অসংখ্য বিএলও আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। বিএলওদের ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভটাকে অ্যাড্রেস না করে সেদিনকে জুতো দেখিয়েছেন, পাল্টা জুতো দেখতে হয়েছে। গালিগালাজ করেছেন, মহিলা বিএলওর গায়ে হাত তুলেছেন, সমস্ত ভিডিও ফুটেজে ধরা রয়েছে। উল্টে বিজেপির ওই নেতাকর্মীগুলোকে সবার আগে জেলে পড়া উচিত সরকারি অফিসারদের গায়ে হাত তোলার জন্য। বৃহস্পতিবারের মধ্যে কলকাতা পুলিশকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নানা ইস্যুতে রাজ্য রাজনীতি এখন তোলপাড়। তার মধ্যেই শুক্রবার সকালে কলকাতা সহ গোটা রাজ্য কেঁপে উঠল ভূমিকম্পের প্রভাবে, যার জেরে কোথাও কার্যত দুভাগ হয়ে গেল সদ্য নির্মিত রাস্তা, কোথাও আবার দোকানের দেওয়ালে দেখা গেল বড় সড় ফাটল। শুক্রবার ঘড়িতে তখন দুপুর 1:22 আচমকায় কেঁপে উঠল কলকাতা। ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া যায় পার্শ্ববর্তী এলাকাতেও। লেকটাউন, আনন্দপুর, পর্ণশ্রী, নবান্ন, বিধানসভা, সিইও দফতর, সল্টলেক সেক্টর 5, কেএমসি চত্বর। কম্পাউন্ডটা এতটাই বেশি ছিল, মনে হলো আমি চেয়ার থেকে পড়ে যাচ্ছি। প্রচণ্ডভাবে আতঙ্কে আছি আমরা, প্রচণ্ডভাবে আতঙ্কে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। কম্পনের উৎসস্থল বাংলাদেশের সাতক্ষীরা থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। সাতক্ষীরা থেকে কলকাতার দূরত্ব মাত্র 86 কিলোমিটারের কাছাকাছি হওয়ায় এখানে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়। এই পার্ক স্ট্রিটে একাধিক বহুতল রয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি চ্যাটার্জি ইন্টারন্যাশনাল বহুতলের সামনে। মধ্যে যে সমস্ত কর্মচারীরা ছিলেন, যে সমস্ত মানুষজনরা ছিলেন, তারা আতঙ্কে একেবারে তারা রাস্তায় চলে এসেছেন। হুড়োহুড়ি করে লিফটের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় এবং কেউ কেউ লিফটে জায়গা না পেয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে আসেন রাস্তায়, এবং তারা যারা বলছেন যে দীর্ঘস্থায়ী হয় এই কম্পন। শুক্রবার দুপুরে কম্পনের জেরে ঠিক এভাবেই কার্যত দুভাগে ভাগ হয়ে যায় সদ্য নির্মিত রাস্তা, যা কলকাতা পুরসভার 132 নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে। আমরা এই ভূমিকম্পের সময় ফেটে গেছে, আরো আস্তে আস্তে সরে যাচ্ছে ওদিকে। স্থানীয় সূত্রে খবর, মাত্র একদিন আগেই বৃহস্পতিবারই কলকাতা পুরসভার উদ্যোগে পিচ দিয়ে তৈরি হয় এই রাস্তা। 24 ঘন্টা পেরোতে না পেরোতেই এই হাল হয় পিচের রাস্তার। জায়গাটা তো পুকুর ছিল এই অবধি, সেটা পুকুর ভরাট করে কিছু হয়ে যায়, ভেতরে রাবিশ ফাবিশ সেরকম ফেলেনি। হ্যাঁ, জেসিবি কাজ হচ্ছে, জেসিবি ওয়েটটাও নিতে পারে হয়তো একদিন সমস্যা। কিন্তু একদিকে কম্পনের জেরে লেকটাউন এ ব্লকের একটি পোশাকের দোকানে ফাটল দেখা যায়। আতঙ্কে রাস্তায় চলে আসেন ক্রেতা বিক্রেতারা। ভেতরে স্টোর রুমে বসা ছিলেন, আমাদের যে স্টোর রুম আছে, আর এখানে দাদা বসেছিলেন। এবার কিছুক্ষণ ধরে মানে একটা ভালো টাইম স্টে করেছে ব্যাপারটা, যতক্ষণে রিয়েলাইজ করে বেরিয়ে চলে গেছি। আসার পরে দেখছি পুরো ফেটে আছে। আমরা বাইরে বেরিয়ে গেছি সাথে সাথে। খুবই জোরে হয়েছে বুঝতে পেরেছি, মানে প্রচন্ডই ভয় পেয়ে গেছিলাম, যার জন্য সাথে সাথে বেরিয়ে চলে গেছি আসার পর। কম্পনের জেরে শুক্রবার দুপুরে ব্যস্ত অফিস পাড়াতেও শোরগোল পড়ে যায়। আতঙ্কে বহুতল ছেড়ে বাইরে চলে আসেন কর্মীরা। আমরা কাজই করছিলাম, আমি ল্যাপটপে হাত দিয়েছিলাম,
অটোমেটিক ল্যাপটপটা আমি কাটছে। বাইরে শুনতাম হ্যাঁ আর কোনো আসে নেই, কলকাতায় কেন আসছে বুঝতে পারছি না। কম্পনের জেরে কলকাতা পুরসভা চত্বরেও কার্যত হুলস্থুল পড়ে যায়। কর্মী থেকে সাধারণ মানুষের চোখে মুখে দেখা যায় আতঙ্কের ছাপ। প্রবলভাবে অনুভূত হয়েছে ভূমিকম্প এবং সেই সময় পুরো ভর্তি ছিল, প্রচুর লোক মানুষ এখানে ছিল। তাছাড়াও এবং সেই সময় একেবারে কর্মব্যস্ত দিন, সেখানে কাজ চলছে, সেই সময় আচমকা গোটা বিল্ডিং সমেত কেঁপে ওঠার কারণেই কিন্তু প্রত্যেকে আতঙ্কের মধ্যে পড়েন। এটাতেই বসেছিলাম, তারপরে আমার ফিল হয়েছিল, বাট আমি শিওর ছিলাম না, এমনি মাথা ঘুরছে হয়তো। আবার মা ফোন করে বললো, তারপরে বুঝতে পারলাম যে এরকম আর্থকোয়েক হয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত হয়। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকা ও বনগাঁর পেট্রাপোল সীমান্তেও জোরালো কম্পন অনুভূত হয়। বাংলাদেশ থেকে আসছি, ইমিগ্রেশনের মধ্যে ছিলাম, হঠাৎ দেখলাম যে বিল্ডিংটা পুরো নাড়া দিয়ে উঠলো, সবাই এদিকে তাকাচ্ছি, কোনো কিছুই হচ্ছে না। তারপরে আর কি সবাই বলছে তার মানে বুঝবেন। হাওড়ার গোলাবাড়ি থেকে জেলা শাসকের দফতর, আতঙ্কের ছবি ধরা পড়ে দু জায়গাতেই। হলো মৃদু কম্পন এসে আমার ভাবছি যে আমাদের মাথা ঘুরছে, করছে, শরীর খারাপ হচ্ছে। দেখলাম না, সবাই সিঁড়ি থেকে আস্তে আস্তে সবাই নেমে আসছে এবং সবাই যেন প্রাণ বাঁচাবার জন্য অস্থির হয়ে দাঁড়াচ্ছে, দৌড়ে গিয়ে নিজের পেয়ে আসছে। কলকাতা নয়, হাওড়াতেও কিন্তু ভূমিকম্প অনুভব করেছে এবং যখন একটা জায়গায় আমরা রয়েছি যেখানে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে পুলিশ রয়েছে এবং সেখানে একটা 22 টাকা হঠাৎ করে এই যে ক্যাফে যেখানে সেখানে এবং বাইরের দিকে পুলিশ কর্মীরা উপস্থিত ছিল, তারাও কিন্তু এই ভূমিকম্প সেটা কিন্তু অনুভব করলেন। এমনি কাঁপছিল, যেমন মাটিটা বসে গেল আর কি, এরকম মনে হচ্ছিল। তবে এই প্রথম নয়, চলতি মাসের শুরুর দিকেই কেঁপে উঠেছিল কলকাতা। রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল প্রায় 6-এর কাছাকাছি। কলকাতার মতো ঘন জনবসতিপূর্ণ শহরে বারবার ভূমিকম্প ঘিরে স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে। কলকাতাতে তো একটা জিনিস আমরা সবাই জানি যে কলকাতা একটা থিক অ্যালুভিয়াম বা একটা নরম মাটির স্তরের উপর কলকাতা শহরটা রয়েছে। সেগুলোতে কিন্তু যে কোনো ধরনের কম্পনে যে ওয়েভটা তৈরি হয় বা যে এনার্জিটা তৈরি হয় সেটা একটু অ্যাটিনিউয়েট হয়, বেড়ে যায় এই ধরনের যদি থিক অ্যালুভিয়াম থাকে। প্লাস কলকাতার সবচেয়ে বড় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কলকাতার বিভিন্ন জায়গায় যেমন সল্টলেক, রাজারহাট, এখানে কিন্তু আমরা একটু মানে ল্যান্ড ফিল করে আমরা ল্যান্ডটাকে রিট্রিভ করে তৈরি করেছি, ফলে সেসব জায়গাগুলো একটু সিরিয়াস। আর আজকে যে আর্থকোয়েকটা সবচেয়ে যে মেন শকটা হয়েছে একটা 22 মিনিটে, সেই শকটা সত্যি আমরা সবাই খুব কলকাতাবাসীরা ফিল করেছি। আমরা অফিস থেকে বেরিয়ে গেছিলাম। এই ধরনের ভূমিকম্পে হয়তো কিছু তেমন ড্যামেজ না হলেও এর থেকে যদি বেশি ম্যাগনিটিউডের ভূমিকম্প কাছাকাছি জায়গায় হয়, কারণ এটার এপিসেন্টারটা বা এটা কিন্তু খুব বেশি দূরে ছিল না, এটা খুলনা থেকে কাছে, যেটা কলকাতা থেকে এমন কিছু দূর নয়, 80-90 কিলোমিটার হবে হয়তো। ফলে এটা এমনভাবে আমরা ফিল করেছি। ফলে এই ধরনের ম্যাগনিটিউডের আর্থকোয়েকের যদি এর থেকেও বেশি ম্যাগনিটিউডের আর্থকোয়েক যদি আমাদের যেটা ভারতীয় বা ইন্ডিয়ান প্লেট যেটা গিয়ে ধরুন আমাদের আন্দামানের ওই পাশটায় যে জায়গাগুলো আছে সেখানে যদি ধাক্কা মারছেই, প্লেটগুলো ইন্ডিয়ান প্লেট নিচে চলে যাচ্ছে সুমাত্রা প্লেটের তলায়, তো সেই সব জায়গায় যদি বড় মাপের আর্থকোয়েক হয় তার কিন্তু প্রভাব কলকাতাতে পড়বে। এবং কলকাতাতে কোথায় কোথায় পড়তে পারে সে ব্যাপারে কিন্তু কলকাতাতে নিয়ে অনেক লোকই কাজ করেছে। তার মধ্যে রিসেন্ট কাজ হচ্ছে IIT খড়গপুরের একটা কাজ আছে, তাতে কিন্তু কলকাতার একটা জোনেশন ম্যাপ তৈরি করা আছে যে যেখানে যেখানে ধরুন কোথায় যেটাকে বলে প্রবাবিলিস্টিক হ্যাজার্ড অ্যাসেসমেন্ট, কোথায় হ্যাজার্ড সাইসমিক হ্যাজার্ড বেশি হতে পারে এবং সেই সব জায়গাগুলো কিন্তু অলরেডি চিহ্নিত। অতএব সেই সব জায়গাগুলোতে আমাদের দেখতে হবে যে আমরা বাড়ি যেগুলো বানাবো তাগুলো যেন সাইসমিক কোড বা সাইসমিক নিয়মকানুন মেনে বাড়ি বানাই। কেন কলকাতাতে এখন অনেক বহুতল তৈরি হচ্ছে, বহুতলগুলো তৈরি হওয়া মানে হচ্ছে সেগুলো আশা করছি সেগুলো ডিজাইন তৈরি করে বা ডিজাইন প্যারামিটার মেনে, সাইসমিক ডিজাইন প্যারামিটার মেনে তৈরি হয়েছে। এটা যদি তৈরি করা থাকে তবেই আমরা এগুলো থেকে বাঁচতে পারবো। কেন সাইসমিক বা ইভেন্ট বা আর্থকোয়েক কিন্তু লোককে মারে না, মারে হচ্ছে যে আর্থকোয়েকের জন্য যদি কোনো ড্যামেজ হয়, কোনো বিল্ডিং পড়ে গেল, বিল্ডিং ক্র্যাক হলো, আমরা বিভিন্ন জায়গায় দেখি সেখানেই কিন্তু লোক মারা যায়। ফলে সেক্ষেত্রে আমাদের বিল্ডিংগুলো যে তৈরি করা সেগুলো খুব সচেতনতাভাবে করতে হবে। আরেকটা প্রবলেম কলকাতার আছে, কলকাতাতে অনেক পুরনো বিল্ডিং আছে, সেই পুরনো বিল্ডিংগুলো কিন্তু একটু রিস্কি। সেগুলোকে কিন্তু সেই পুরনো বিল্ডিংগুলোকে কিন্তু যদি রেট্রোফিট করা যায় সবচেয়ে ভালো।
এবং আমার মনে হয় ওই জায়গাগুলো ধরে ধরে, যেটা ধরুন ওই কিছু কিছু জায়গা ওনারা আইডেন্টিফাই করেছিলেন সেই কলকাতার মধ্যে, যেমন ধরুন মধ্য কলকাতার কিছু জায়গা আছে, পার্ক স্ট্রিট এরিয়াও আছে, পার্ক স্ট্রিটও এরিয়াও আছে, অনেকগুলো এরিয়া আছে, প্লাস তো সল্ট লেক বা ওই জায়গাটা তো আছেই। সেই সব জায়গাগুলোর যে পুরনো বাড়ি যদি থাকে সেগুলো কিন্তু রেট্রোফিট করার প্রয়োজন হতে পারে। আর নতুন বিল্ডিং যাই হবে কলকাতাতে, সেগুলো যেন সাইসমিক কোড, যা প্রিভ্যালেন্ট কোড রয়েছে সেগুলো যেন মেনে ডিজাইন করে তৈরি করা হয়। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প প্রবণ এবং মৃদু ভূমিকম্প প্রবণ জোনের মধ্যে পড়ে কলকাতা। পাশাপাশি কলকাতার ভূপৃষ্ঠের 4.5 থেকে 4.75 কিলোমিটারের মধ্যে অসংখ্য চ্যুতি রয়েছে, যার জেরেও প্লেট সঞ্চারণের সময় কম্পন অনুভূত হতে পারে এই শহরে। কলকাতাতে সাধারণত যে ভূমিকম্প হয়, মানে এই প্রথম তো নয়, আগেও ভূমিকম্প হয়েছে। যেমন 1906 সালে সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে পরপর দুটো ভূমিকম্প হয়েছিল, এরকমই 5, 5.5 এরকম ম্যাগনিটিউডের। তারপরে 1964 সালে মিদনাপুরের কাছেও একটা ভূমিকম্প হয়েছিল, তাতে বেশ কিছু কলকাতাতে কিছু ড্যামেজ হয়েছিল, হাইকোর্টের ওপরের এটা পড়ে গেছিলো, তারপরে চার্চের কিছু ওপরের যেসব চূড়াগুলো থাকে সেগুলো পড়ে গেছে। তো এই রকম ছোটোখাটো ভূমিকম্পের জন্য যে ড্যামেজ হয় সেগুলো তো হতেই থাকে। কিন্তু আমরা কেউ মানে জিওলজিক্যালি ভূতাত্ত্বিক হিসাবে আমরা ভূতত্ত্বগতভাবে আমরা মনে করি না যে কলকাতাতে যেরকম মায়ানমারে বা শিলংয়ে যেসব বড় বড় ভূমিকম্প হয় সেই রকম ভূমিকম্প কলকাতাতে হবে, এটা আমরা মানে আমাদের হিসাবের মধ্যে এটা আসে না। কেননা কলকাতাতে ভূমিকম্প এই 5, 5.5, খুব বেশি হলে 6, এই 1964-তে যেমন 5.8 ম্যাগনিটিউডের হয়েছিল। তো এইরকম ধরনেরই ভূমিকম্প কলকাতাতে হতে পারে, তাতে যে ছোটোখাটো ড্যামেজ বা ছোটোখাটো ঘটনা ঘটবে সেটাও সব মানে ধরে নিয়েই আমাদের এগোতে হবে। আর তাছাড়া কলকাতার যেহেতু মাটি পলিমাটি, একদমই গঙ্গার পলিমাটির ওপরে কলকাতা শহর অবস্থিত, কাজেই এখানে লিকুইফ্যাকশন হতেই পারে একটু বড় ভূমিকম্প হলে। কিন্তু ওই 7.5, 8 এরকম বড় ভূমিকম্প হবে না। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে দূরে, যেমন ধরুন শিলংয়ে বা মায়ানমারে, এই সব জায়গাতে 7.5, 8 এরকম যদি ভূমিকম্প হয়, তার যে ওয়েভগুলো কলকাতা এসে পৌঁছবে তার প্রপার্টিজ একদম আলাদা এই কলকাতার লোকাল ভূমিকম্পের সঙ্গে থেকে, যদি আমরা কম্পেয়ার করি দুটোর। তার ফলে হয় কি, সেইগুলো থেকে হাই রাইজ বিল্ডিংয়ে সেগুলো এফেক্ট করে। কাজেই আমাদের হাই রাইজ বিল্ডিং সম্বন্ধে একটুখানি ওয়াকিবহাল থাকতে হবে, যে লং ডিস্ট্যান্স আর্থকোয়েকের যে ওয়েভ লেন্থগুলো এখানে এসে পড়ে, যে এস ওয়েভসগুলো এখানে আসবে, লং পিরিয়ড ওয়েভস যেগুলোকে বলা হয়, সেই লং পিরিয়ড ওয়েভসে উঁচুতলা বিল্ডিংয়ে এফেক্ট করবে, আর ছোটোখাটো বিল্ডিংয়ে সেগুলো এফেক্ট করবে লোকাল আর্থকোয়েকে। সেগুলো দূরের আর্থকোয়েক কিন্তু খুব ছোট, যে 2তলা 3তলা বাড়িতে খুব একটা এফেক্ট করে না, এই দূরের ভূমিকম্পই সেগুলোকে এফেক্ট করে। এছাড়া আমরা যেমন দেখেছি যে শহরে, প্রতিটা শহরেরই তো একটা প্ল্যানিং থাকে। ভূমিকম্পের জন্য কিছু প্ল্যানিং আছে যেটা সাইসমিক মাইক্রোজোনেশনের আন্ডারে যেগুলো পড়ে, কিন্তু সেগুলো নিয়ে যদিও থিওরিটিক্যাল কাজ হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল সেগুলোকে ইউজ করা খুব একটা হয়নি, বা এখন কলকাতা এতই বিস্তৃত হয়ে গেছে চারদিকে যে সেটা এখন আর নতুন করে করা সম্ভব নয়। কাজেই কলকাতা তো কলকাতার মতনই চলবে, আর ভূমিকম্প থাকবে। ছোটোখাটো ভূমিকম্পতে কলকাতার বিশেষ ড্যামেজ হবে না, কিন্তু দূরের বড় ভূমিকম্পতে কিন্তু কলকাতাকে একটু বুঝে চলতে হবে, বুঝে সাবধানে থাকতে হবে। এদিকে ভোটমুখী রাজ্যে ভূমিকম্পতেও লেগেছে রাজনীতির রং। শুক্রবার দুপুর 1:22 ভূমিকম্পের সময় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কম্পন অনুভূত হতেই থেমে যান তিনি। তারপর এই মন্তব্য করেন তিনি। Don't worry, nothing will happen. Still, we are having aftershock.
It's very natural, 2026 election is about to come. So that's why it is. শুক্রবার দুপুরে কম্পন টের পাওয়া যায় কলকাতা জুড়ে। নবান্ন থেকে বিধানসভা, কলকাতা পুরসভা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ভূমিকম্পনের জেরে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। আমরা বিধানসভার গায়ের বাইরে আছি। আমরা যখন এই ভূকম্পন অনুভূত হয় আমরা বিধানসভার ভেতরে ছিলাম এবং সেখানে নির্মল ঘোষ, ব্রাত্য বসু, আরও কয়েকজন মন্ত্রী বিধায়ক তারা ছিলেন এবং আচমকাই তারা অনুভব করেন যে ভূকম্পন হচ্ছে এবং বিধানসভার যারা আজকে কর্মচারী আছেন বা যারা করণিক আছেন তারা সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন। বেশ ভালো ঝাঁকিয়েছে। 10 তলাতে ওই রকম ওয়েভ আতঙ্ক আমরাও কারোর মধ্যে তৈরি করতে চাই না, কিন্তু একবারই এক্সপিরিয়েন্স করা হলো। বিধানসভাতেই আসছিলাম, তখন আমার ছোট বোনের সাথে অ্যাকচুয়ালি ফোনে কথা বলছিল, মানে ঝাড়গ্রামেও ভূমিকম্পর পাওয়া গেছে। শনিবারই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। সেই অনুযায়ী শুক্রবার সকাল থেকে চরম ব্যস্ততা ছিল সিইও দফতরে, কিন্তু ভূমিকম্পের জেরে বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় কাজ। কেউ যারা চেয়ারে বসেছিলেন চেয়ার কাঁপতে শুরু করে এবং সেক্ষেত্রে দেখা যায় যারা টেবিলে ছিলেন টেবিলটা নড়তে শুরু করে এবং সিও দপ্তরের যেটা সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর রয়েছে তার আমরা দেখি যে তারপর কিন্তু সব লোকজন নিচে নামতে শুরু করছেন। এই হলো সল্টলেকের রাজ্য বিজেপির দফতর। কম্পনের জেরে শুক্রবার দুপুরে এখানেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজেপি অফিসে সবেমাত্র শুরু হয়েছে দিনের কর্মব্যস্ততা। একের পর এক নেতারা বিজেপি দপ্তরে আসতে শুরু করেছেন। তাদের দেহরক্ষীরা বসে রয়েছেন বাইরে। হঠাৎ করেই বিজেপি অফিসের দোতলা থেকে হুড়মুড় করে নেমে আসেন যারা সেখানে ছিলেন তারা সকলে। বসেছিলাম, টেবিল কাঁপছিল, নিজেরও মনে হচ্ছিল যেন মাথা ঘুরছে। তখনই হট করে ভাবলাম যে ভূমিকম্প হচ্ছে, তো তখনই চিল্লালাম, বললাম, সবাইকে জানালাম যে ভূমিকম্প হচ্ছে। এদিকে শুক্রবারের ভূমিকম্প নিয়েও এড়ানো গেল না রাজনীতি। গত 15 বছর ধরে অনুভব করছে মানুষ পশ্চিমবঙ্গের মাটি কাঁপছে, এই দাপিয়ে অত্যাচার হচ্ছে, কাঁপছে না। কিন্তু আর একটুখানি একটু কম হলো বেশি হলো কি হচ্ছে, মানুষের সয়ে যাচ্ছে। 26-এর নির্বাচনের পরে ঠিক হয়ে যাবে। প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কুৎসিত নোংরা রাজনীতি করা বিজেপির চরিত্র। 2016 সালে পোস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল তখন নরেন্দ্র মোদীজি এসে বলেছিলেন ডায়লগ দিয়ে। পরবর্তীকালে গুজরাটে মোরবি নদীর উপর ব্রিজ ভেঙে পড়ে, বিহারে নবনির্মিত ফ্লাইওভার ভেঙে পড়ে, দুদিন আগে মহারাষ্ট্রে মেট্রোর চাঙর ভেঙে পড়ে অটো প্যাসেঞ্জারদের মৃত্যু হয়েছে। এটা বিজেপির স্বভাব যে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে। কিন্তু আমরা বলছি যে বলেছেন ভূমিকম্প নিয়ে এত বড় বড় কথা, আসল ভূমিকম্পটা টের পাবে মুরলীধর লেন, সেটা যেদিনকে ভোটের রেজাল্ট বেরোবে সেদিনকেই টের পাবে। শুক্রবার রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। একাধিক জেলায় পৌঁছে গেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শনিবার প্রকাশিত হবে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা, আর রবিবারই ভোটমুখী পশ্চিমবঙ্গে পরিবর্তন যাত্রা শুরু করছে বিজেপি। 1 ও 2 মার্চ রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রায় শুক্রবার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, কোথাও যাতে কোনো আইন শৃঙ্খলার সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে। এই যাত্রা পশ্চিমবঙ্গের যে অপশাসনের গ্লানি, সেই গ্লানি মোচনের জন্য একটি ঐতিহাসিক যাত্রায় রূপান্তরিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে, মানুষের চোখে মুখে বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চাইছে, এমনকি ভবানীপুরের মতো জায়গায় পরিবর্তন চাইছে। এ রাজ্যের বুকে বাঙালিদের উপর যে অসভ্যতা করেছে, যে অত্যাচার করেছে বিজেপি, পরের বার বিরোধী দল থাকার মর্যাদাটুকু হারাবে। তাই বাদরের পিঠে ভাগের গল্পে কোনো লাভ হবে না। তাই এদের আসল চেহারাটা বাংলা বিরোধী। শ্রমিক হলেও বাংলা বিরোধী, সুকান্ত হলেও বাংলা বিরোধী, শুভেন্দু হলেও বাংলা বিরোধী। আর বাংলা বিরোধীদের বাংলার মানুষ বঙ্গোপসাগরে পাঠাবে এই বিধানসভা নির্বাচনের ফলে। 1 ও 2 মার্চ রাজ্যের 9টি জেলার 9টি প্রান্ত থেকে শুরু হবে বিজেপির পরিবর্তন যাত্রা। শুক্রবার তার একটি টিজার ভিডিও প্রকাশ করেছে বিজেপি। এবারে বিকশিত হবে সচ্ছল সক্ষম, নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবারে বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গর্ব এবার হবে পরিবর্তন। চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে বাড়ি, মায়ের কোলে ফিরবে খোকা, ফিরবে নিজের বাড়ি। নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ, নব বাংলাতে গড়বে তরুণ নিজের ভবিষ্যৎ। নির্ভয়ে নারী হাঁটবে পথে, ভয়হীন রাত কাটবে। নব বাংলায় নারীরা সমাজে রবে মাথা উঁচু করে, দিন কি বারাত হাসি মুখে মেয়ে ফিরবে নিজের ঘরে। বেকারত্বের জ্বালা দূর হবে তরুণের পথক্রান্তি, শিক্ষা শিল্প চাকরির সাথে ফিরবে রাজ্যে শান্তি। বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারান্টি, মা বোনেদের সুরক্ষাতে আসবে নতুন মাত্রা। বিজেপির হাতে
বিজেপি সূত্রে দাবি, পরিবর্তন যাত্রার জন্য পুলিশের কাছে 22শে ফেব্রুয়ারি অনুমতি চেয়ে আবেদন জানায় তারা, কিন্তু অনুমতি মেলেনি। এরপরই হাইকোর্টে দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, পরিবর্তন যাত্রায় একসঙ্গে 1000-এর বেশি লোক থাকবে না। কর্মসূচির সময় দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা। কর্মসূচি থেকে কোনো কুরুচিকর অথবা উত্তেজনামূলক মন্তব্য করা যাবে না। কোনো সরকারি সম্পত্তি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করা যাবে না। যদি তা হয় তার দায় দলকেই নিতে হবে। রাস্তায় যাতে যানজট না হয় সেদিকে নজর রাখতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক কর্মীর সুরক্ষার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। পদক্ষেপ কাকে নিতে হবে? রাজ্য সরকারকে নিতে হবে, যাতে কোনো রকমের অশান্তি না হয়। রাজ্য সরকার চাইছে পায়ে পড়ে অশান্তি করার জন্য। এই অশান্তি করার মানসিকতা বন্ধ হওয়া উচিত। হাইকোর্টের আমার মনে হয় ওটা 1000 লোকটা না দিয়ে 200 লোক দেওয়া উচিত ছিল, তাহলে বিজেপির অন্তত মুখ রক্ষা হতো। কারণ এমনি তো 100-200 বেশি লোক হয় না। সায়েন্স সিটি অডিটোরিয়াম বুক করেছিল কদিন আগে, সেখানে 80% হল ফাঁকা ছিল। সেই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই পরিবর্তন যাত্রার একটা সুফল বিজেপি পাবে। আগামী নির্বাচনের পর, এখন তো বিরোধী দলনেতা আছে, আগামী নির্বাচনে 30টা আসনও জুটবে না, তাই লিডার অফ অপোজিশন হওয়ার ক্ষমতাটুকু হারাবে। সেই পরিবর্তনটুকু বিজেপির হবে, এটা নিশ্চিত। এই ইস্যুতে সরব হয়েছে সিপিএমও। বাম সরকারের আমলে পরিবর্তনের কথা যারা বলেছিলেন তাতে তো সবাই ছিলেন, দিল্লিওয়ালারাও ছিলেন, বিজেপিওয়ালারাও ছিলেন, অন্য সবাই ছিলেন। পরিবর্তনের বিষময় ফল কি সেটা বাংলার মানুষ দেখে বুঝে গেছে। ফলে সেই তৃণমূল যাকে ঠেকাবে বলে বিজেপি বছরের পর বছর ভোট নিয়ে গেল, 19-এর ভোট কিংবা 21 সালে কিংবা 24 সালে, এ করলো কিন্তু লবডাঙ্কা, কিছুই করতে পারেনি, বরং তৃণমূলকে ভেতরে ভেতরে বাড়তে সাহায্য করেছে। 2019 সালের লোকসভা নির্বাচনের আগেও রথযাত্রার পরিকল্পনা করেছিল বিজেপি, কিন্তু শেষ মুহূর্তে তা ভেস্তে যায়। প্রথমত, রথযাত্রায় রাজ্য প্রশাসনের অনুমতি মেলেনি। পরে আদালতের নির্দেশেও রথের যাত্রা ভঙ্গ হয়। 2021-এও যাত্রার অনুমতি নিয়ে বাধে বিতর্ক। হাইকোর্টের দ্বারস্থ হতে হয় বিজেপিকে। এবারও পরিবর্তন যাত্রা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হতে হলো বিজেপিকে। বিজেপি সূত্রে খবর, পরিবর্তন যাত্রায় অংশ নিতে এই রাজ্যে আসবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, 1 মার্চ কোচবিহার, নদিয়ার কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, পশ্চিম বর্ধমানের কুলটিতে সূচনা হবে পরিবর্তন যাত্রার। কোচবিহারে যাত্রা শুরু করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কৃষ্ণনগরে জেপি নাড্ডা ও দিলীপ ঘোষ, গড়বেতায় ধর্মেন্দ্র প্রধান ও শুভেন্দু অধিকারী এবং কুলটিতে অন্নপূর্ণা দেবী ও স্মৃতি ইরানি। অন্যদিকে 2 মার্চ পরিবর্তন যাত্রা হবে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, উত্তর দিনাজপুরের ইসলামপুর, হাওড়ার আমতা, উত্তর 24 পরগনার সন্দেশখালী ও বীরভূমের হাসনে। রায়দিঘিতে যাত্রার সূচনা করবেন অমিত শাহ ও সুকান্ত মজুমদার। ইসলামপুরে নীতিন নবীন ও দিলীপ ঘোষ, আমতায় রাজনাথ সিং ও শ্রমিক ভট্টাচার্য, হাসনে দেবেন্দ্র ফডনবিস ও মিঠুন চক্রবর্তী এবং সন্দেশখালীতে শিবরাজ সিং চৌহান, শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর ও লকেট চট্টোপাধ্যায়। সূত্রের খবর, পরিবর্তন যাত্রায় অংশ নিতে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যাত্রা 250টির বেশি বিধানসভাকে স্পর্শ করবে এবং সব শেষে মেগা র্যালি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, তার ডেট আমরা আগামী দিনে জানাবো। এই যাত্রা সেই ভগীরথের কাজ করবে, যে পরিবর্তনের গঙ্গা মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুসারে বিহার থেকে বাংলায় প্রবেশ করবে। রাজ্যে 250টির বেশি বিধানসভা কেন্দ্রের প্রায় 5000 কিলোমিটার পথ পরিক্রমা করবে বিজেপির 9টি সুসজ্জিত গাড়ি। এই যাত্রা মোট 5000 কিলোমিটার ব্যাপী। এই যাত্রার যে রুট ম্যাপ তার মধ্যে অন্তর্ভুক্ত হবে। ভয়ঙ্কর রকমের প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে। এই পরিবর্তন যাত্রা এই হাওয়াকে জনগণের সুনামিতে পরিণত করবে, এই বিশ্বাস আমরা রাখি। যাত্রাপালার অপেরা শেষে বাংলার মানুষের রায়, বাংলা বিরোধী জমিদারের বিদায়। বাংলার মানুষ নতুন যাত্রাপালা রচনা করবে। 2026-এ নির্ধারিত সময়ে ভোট হবে, মে মাসে সরকার গঠিত হবে, তারপর মুরলীধর লেন যাত্রাপালা। সেই যাত্রাপালা দেখার জন্য আমরা প্রস্তুত থাকব। সেই যাত্রা অপেরার নতুন যাত্রার নাম হবে গোয়াল ঘরে গুতগুতি। কলকাতা হাইকোর্টের অনুমতি মেলার পরই কোচবিহারে রাসমেলার মাঠে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রার প্রস্তুতি। 1 মার্চ কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাসমেলা ময়দান থেকে যাত্রা শুরুর কথা। এখানেও প্রথমে পুলিশ প্রশাসনের অনুমতি মেলেনি বলে দাবি বিজেপি নেতৃত্বের। পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, যার জন্য আমাদের প্রত্যেকটি প্রোগ্রামের জন্য আমাদের হাইকোর্টে যেতে হচ্ছে
এর চেয়ে লজ্জা এবং দুর্ভাগ্যের কি আছে? পুলিশ সূত্রে খবর, 1 মার্চ এসএসসির গ্রুপ সি পরীক্ষা। রাসমেলার ময়দানের কাছে 3টি পরীক্ষার সেন্টার থাকায় বিজেপির কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। রথযাত্রার নামে যে প্রমোদ যাত্রা বা একটা ধ্বংসাত্মক যাত্রার সূচনা করতে চলেছে বিজেপি, সেখান থেকে কি প্রভোকেশন দেওয়া হতে পারে এটা নিয়ে প্রশাসন হয়তো খতিয়ে দেখছে, তারপরে বিবেচনা করবে। বিজেপি সূত্রে খবর, 1 তারিখ কোচবিহারে রাসমেলার ময়দানে কর্মসূচির সূচনা। 2 দিন পর দোল ও হোলি থাকায় ফের যাত্রা শুরু হবে 5ই মার্চ। ওই দিন পুন্ডিবাড়ি, ঘোকসাডাঙ্গা, মাথাভাঙা হয়ে গোলকগঞ্জে গিয়ে পৌঁছবে সুসজ্জিত গাড়িটি। এরপরই গোলকগঞ্জেই একটি সভার শেষে তা আবার ফিরে আসবে কোচবিহারের রাসমেলার ময়দানে। পরের দিন অর্থাৎ 6 মার্চ কোচবিহারের রাসমেলার ময়দান থেকে ফের শুরু হবে যাত্রা। দেওয়ানহাট, বলরামপুর, তুফানগঞ্জ হয়ে গাড়ি পৌঁছবে আলিপুরদুয়ারে। এদিকে রাসমেলার ময়দানের পাশেই বসন্ত উৎসব কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে একটি সংগঠন। রবিবার থেকে রাজ্য বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হতে চলেছে। তার আগে শুক্রবারই একসঙ্গে সাংবাদিক বৈঠক করে পরিবর্তনের ডাক দিয়ে সপ্তমী সুর চড়ালেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই নির্বাচনে স্লোগান একটাই, 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যাত্রাপালার অপেরা শেষে বাংলার মানুষের রায়, বাংলা বিরোধী জমিদারের বিদায়। আমাদের রাজ্য সভাপতি এতে সংযোজন করেছেন 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এই বিষয়কে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রচারের মাধ্যমে তুঙ্গে তুলতে চাই। 2021-এর বিধানসভা ভোটে 200 পারের টার্গেট নিলেও 3 অঙ্ক ছুঁতে পারেনি বিজেপি। 77-এ থেমে গিয়েছিল তাদের রথ। 5 বছর পর ফের একবার মিশন বেঙ্গল নিয়ে ময়দানে নেমেছে রাজ্য বিজেপি। কখনো রাজ্যবাসীর উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে, কখনো জনসভা থেকে লক্ষ্য স্থির করে দিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। सभी एक ही भाव से, एक ही आस लेकर के आए हैं कि हमें असली परिवर्तन चाहिए। हर कोई 15 वर्ष के महाजंगल राज को बदलना चाहता है। बंगाल में 2/3 बहुमत के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। এই লক্ষ্যেই রবিবার থেকে রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা শুরু করতে চলেছে বিজেপি। তার আগে শুক্রবার একযোগে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে কার্যত সুর বেঁধে দিলেন রাজ্য বিজেপির নেতারা। এই সরকার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করছে, সংবাদ মাধ্যম আক্রান্ত, বিচার ব্যবস্থা আক্রান্ত এবং সর্বোপরি সাধারণ মানুষ আজকে এই আক্রমণের শিকার। ঠিক এই যুগ সন্ধিক্ষণে প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। যাত্রাপালার অপেরা শেষে বাংলার মানুষের রায়, বাংলা বিরোধী জমিদারের বিদায়। বাংলার মানুষ নতুন যাত্রাপালা রচনা করবে। 2026-এ নির্ধারিত সময়ে ভোট হবে, মে মাসে সরকার গঠিত হবে, তারপর মুরলীধর লেন যাত্রাপালা। সেই যাত্রাপালা দেখার জন্য আমরা প্রস্তুত থাকব। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলেরই একাংশকে আহ্বান জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। সেই সঙ্গে তিনি দরজা খোলা রাখলেন কংগ্রেস, সিপিএম এর জন্য। যারা তৃণমূল কংগ্রেসের অংশগ্রহণ করেছেন, যারা ঘাম রক্ত দিয়ে দেওয়ালে হাসফুল চিহ্ন এঁকেছিলেন, যারা দীর্ঘ 15 বছরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতার অমৃত রস পান করেননি, তারাও এই পরিবর্তনে আসুন। কংগ্রেস সামান্যভাবে অবশিষ্ট থাকলেও প্রত্যেক জাতীয়তাবাদী কর্মীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, আগে পশ্চিমবঙ্গকে বাঁচান। আমাদের আবেদন সমস্ত বামপন্থী কর্মীদের কাছে। বিজেপির আহ্বানে গুরুত্ব দিতে নারাজ সিপিএম, কংগ্রেস। পরিবর্তনের বিষময় ফল কি সেটা বাংলার মানুষ দেখে বুঝে গেছে। ফলে সেই তৃণমূল যাকে ঠেকাবে বলে বিজেপি বছরের পর বছর ভোট নিয়ে গেল, 19-এর ভোট কিংবা 21 সালে কিংবা 24 সালে, এ করলো কিন্তু লবণাঙ্কা, কিছুই করতে পারেনি, বরং তৃণমূলকে ভেতরে ভেতরে বাড়তে সাহায্য করেছে। আর তৃণমূলকে প্রশ্রয় দিয়ে টিকিয়ে রাখলো যারা, মানুষের ভোট নিয়েও তৃণমূলের পাশে শক্ত হয়ে থাকলো যারা বিজেপি দিল্লির, তাদের একসাথে সরাতে হবে যদি বাংলাকে বাঁচাতে হয়। 2011 সালের পর থেকে পরিবর্তনের ডাক দিয়ে যিনি এসছিলেন,
তিনি সাংবাদিকদের ওপরে উৎপীড়ন, গণতন্ত্রকে হত্যা, চাকরি চুরি, কয়লা, বালি, গরু, এই পরিবর্তন এনেছিলেন বাংলায়। তো এবার কি আমরা ডাকাতদের নিয়ে আসবো নাকি পশ্চিমবঙ্গে ওই পরিবর্তনের নামে? যিনি এসছিলেন 2011-তে পরিবর্তনের ডাক দিয়ে, সেই পরিবর্তনের অভিজ্ঞতা তো আমাদের আছে। মা বোনেরা ধর্ষিতা হয়েছেন, আরজিকর কি হয়নি? হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তায় বসে থেকেছে, তাদের চাকরি বিক্রি করে দিয়েছে পরিবর্তনের নামে এই বর্তমান সরকার। আবার পরিবর্তন? কোন পরিবর্তন আনবেন ভারতীয় জনতা পার্টি? সম্প্রতি বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এলেও পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশে জামাতরা জয়ী হওয়ায় চিন্তা বেড়েছে ভারতের। এদিন সেই প্রসঙ্গ তুলে ধরেও রাজ্যে একের পর এক জঙ্গিদের গ্রেপ্তারি হওয়া নিয়েও তৃণমূলকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। বাংলাদেশের সীমান্ত বরাবর যে জামাতের উত্থান, সাম্প্রতিক নির্বাচন এবং যেভাবে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, ISIS এর জঙ্গি ধরা পড়ছে এখান থেকে। আজকে লস্করে তৈবার জঙ্গির যোগাযোগ পাওয়া যাচ্ছে মালদা জেলায়। এবং সর্বোপরি এখান থেকে যে এক্সোডাস চলেছে, এক্সোডাস অফ মেরিট, এক্সোডাস অফ ক্যাপিটাল, এক্সোডাস অফ লেবার, যেভাবে আজকে পশ্চিমবঙ্গ থেকে চলছে, সেই সার্বিক আর্থসামাজিক ধ্বংসের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে আমরা আহ্বান করছি সমাজের সর্বস্তরের মানুষদের। মার্চের শুরু থেকেই রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রায় নামছে বিজেপি। বিধানসভা ভোটের আগে যে কর্মসূচি ছুঁয়ে যাবে মুর্শিদাবাদ জেলাকেও, যেখানকার বেলডাঙ্গার অশান্তি নিয়ে টানাপোড়েন চরমে উঠেছিল। শুক্রবার সেই বেলডাঙ্গার অশান্তি সংক্রান্ত মামলার কেস ডায়েরি হস্তান্তরের জট কাটল। বেলডাঙ্গা অশান্তির ঘটনাতে এদিন 31 জন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছিল। এই 31 জনের মধ্যে 7 জনকে এনআইএ তাদের নিজেদের হেফাজতে চেয়ে আজকে আবেদন করে, যে আবেদন ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে। অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে দীর্ঘ টালবাহানার পরে এনআইএকে আজকে বেলডাঙ্গা থানার তদন্তকারী অফিসার এই ঘটনার কেস ডায়েরিও ইতিমধ্যে কিন্তু হস্তান্তর করে দিয়েছে। গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা অশান্তির মামলায় কেস ডায়েরি হস্তান্তর নিয়ে কেন্দ্রীয় সংস্থা এনআইএর সঙ্গে রাজ্য পুলিশের সংঘাত চরমে উঠেছিল। বৃহস্পতিবারই সেই ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্য সরকারের আপত্তি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার নগর দায়রা আদালতে এনআইএ স্পেশাল কোর্টে এই মামলার শুনানি হয়। এদিন ধৃত 31 জনকেই আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শুরুতেই রাজ্য সরকারের আইনজীবী জানিয়ে দেন, যেহেতু কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার মামলার কেস ডায়েরি এনআইএর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে, সেই মতো আমরা সেই কেস ডায়েরি ও অন্যান্য নথি এনআইএর হাতে তুলে দিচ্ছি। এরপর এনআইএর আইনজীবী বেলডাঙ্গার ঘটনায় ধৃত 31 জনের মধ্যে 7 অভিযুক্তকে 7 দিনের জন্য হেফাজতে চান। কারণ হিসেবে তিনি বলেন, তদন্তের ক্ষেত্রে এই 7 অভিযুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 7 জনকেই অশান্তির বিভিন্ন ফুটেজে দেখা গেছে। গোটা ঘটনায় এই 7 জনের ভূমিকা কি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এনআইএ স্পেশাল কোর্টের বিচারক সেই আবেদনে সাড়া দেন। গতকাল এই ম্যাটারটা হাইকোর্টের স্টেট গিয়েছিলেন এবং সেখানে অনারেবল কোর্ট ডাইরেকশন দিয়েছেন যে কোনো স্টে দেননি এবং হ্যান্ডওভার করার জন্য কেস ডায়েরি, বিকজ কেস ডায়েরি যদি আমরা না পাই তাহলে পরে আমরা হাইকোর্টে রিপোর্ট দিতে পারবো না, অ্যাজ পার ডাইরেকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। ঝাড়খণ্ডে এক বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যু ও বিহারে এক শ্রমিকের আক্রান্ত হবার অভিযোগে 16 ও 17 জানুয়ারি বেলাগাম তাণ্ডব চলে বেলডাঙ্গায়। রাস্তা অবরোধ, রেল অবরোধ, ভাঙচুর, সংবাদ মাধ্যমের উপর হামলা, কিছুই বাদ যায়নি। 31 জানুয়ারি এই ঘটনা তদন্তভার হাতে নেয় এনআইএ। কিন্তু মামলার কেস ডায়েরি হস্তান্তর নিয়ে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মধ্যে ব্যাপক টানাপোড়েন শুরু হয়। এনআইএ স্পেশাল কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট, এমনকি সুপ্রিম কোর্টেও এই মামলা গড়িয়েছিল। শেষে কলকাতা হাইকোর্টে মামলাটি ফেরত পাঠায় সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার সেই মামলায় রাজ্য সরকারের আপত্তি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। কেস ডায়েরি হস্তান্তর নিয়ে এনআইএ স্পেশাল কোর্টের রায় বহাল রাখেন প্রধান বিচারপতি। এর পাশাপাশি তদন্ত প্রক্রিয়ার উপর কোনো স্থগিতাদেশ নয় বলেও জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার তার আগে অবশ্য নগর দায়রা আদালতে প্রশ্নের মুখে পড়ে পুলিশ। এনআইএর আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দেয়নি, তাও আমরা কেস ডায়েরি পাইনি। ভারপ্রাপ্ত মুখ্য বিচারক রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চান, আপনাদের কি মনে হয় কেস ডায়েরি দিলে এনআইএ কি নিয়ে পালিয়ে যাবে? মৌখিকভাবেও কি সুপ্রিম কোর্ট কোথাও বলেছে যে কেস ডায়েরি দেওয়া যাবে না? তাহলে দেননি কেন? উত্তরে রাজ্য সরকারের আইনজীবী দীপঙ্কর কুঞ্জু বলেন, একটু সময় দিন।
এর 24 ঘন্টার মধ্যে অবশেষে কেস ডায়েরি হস্তান্তর করার কথা জানালো রাজ্য সরকার। তারপরেই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে বললেন, বেলডাঙ্গা হিংসার মামলায় এনআইএ তদন্তকে বাধা দেওয়ার রাজ্য সরকারের চেষ্টা ফের ব্যর্থ হলো। তো এই তদন্ত রাজ্য সরকারের মনমতো হয়নি, মানে রাজ্য সরকার প্রথম থেকেই তাতে অসহযোগিতা করছে। এই যে কোর্টের রায়, যে রায়ের ফলে এনআইএ তদন্ত পেয়েছে, তা রাজ্য সরকারের মনমতো হয়নি। কারণ রাজ্য সরকার ভেবেছিল বাঁচিয়ে দেবে যারা অভিযুক্ত তাদেরকে, তো সেই বাঁচানোর কাজটা হচ্ছে না। সেই জন্য বারবার তারা এই ধরনের বাধা দিচ্ছে। কোনো বাধাই কাজ করবে না। যারা ধরা পড়েছে, ওই যে বাঘে চুলে 18 ঘা বলে না, এদের 36 ঘা ভুগতে হবে। রাজ্য দিয়ে দেবে, কিন্তু কেন্দ্রীয় এজেন্সির আসল চরিত্রটা কি আজকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের রায় বুঝিয়ে দিয়েছে। যে কেজরিওয়ালকে আজ পুরো মিথ্যে কেসে ফাঁসিয়ে বিনা অপরাধে জেলে পুরে দিল্লির ক্ষমতা দখল করেছিল, আজকে তো কোর্টের রায় প্রমাণ হয়ে গেল যে কিভাবে মিথ্যার ন্যারেটিভ তৈরি করেছিল। এই এজেন্সিগুলো বিজেপির চাকর-বাকর ছাড়া আর কিছু না। তাই এদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। এদিন ধৃত 31 জনের মধ্যে 7 জনকে এনআইএ হেফাজতে পাঠানোর পাশাপাশি বাকি 24 জনের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। শুক্রবার সকাল থেকে গোটা দেশে নজর ছিল আরও এক আদালতের দিকে, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট, যেখান থেকে আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। এই দুজন সহ মোট 23 জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। তাদের বেকসুর খালাস করে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে কড়া পর্যবেক্ষণ দিল আদালত। সিবিআই এর উদ্দেশ্যে নিম্ন আদালতের বিচারক জিতেন্দ্র সিং বলেন, অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ দাখিল করতে না পারলে সরকারি প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা টলে যায়। সেই সঙ্গে মার্টিন লুথার কিং জুনিয়রের উক্তি উদ্ধৃত করে বিচারক বলেন, কোনো একটা জায়গাতেও অবিচার হলে তা সব জায়গায় বিচারের জন্য বিপজ্জনক। सत्य की जीत हुई। मोदी जी ने और अमित शाह जी ने मिलके आजाद भारत का सबसे बड़ा राजनीतिक षड्यंत्र रचा। লোকসভা ভোটের ঠিক আগে 2024 সালের 21শে মার্চ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। 10ই মে লোকসভা ভোটের মুখে তার 21 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এরপর জেলে ফিরে যান কেজরিওয়াল। 20শে জুন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতও কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে। জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে যায় ইডি। 21শে জুন ইডির আবেদন মেনে জামিনের স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। ওই বছরই 26শে জুন তিহার জেলে গিয়ে হঠাৎ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। পরের মাসের 12 তারিখ ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেও সিবিআই এর মামলা থাকায় জেল থেকে বেরোতে পারেননি দিল্লির মুখ্যমন্ত্রী। গ্রেপ্তারির 6 মাস পর 2024-এর 13ই সেপ্টেম্বর কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে এই মামলায় ফের সিবিআইকে খাঁচাবন্দি তোতা বলে কটাক্ষে বিদ্ধ করে সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া তার নির্দেশনামায় লেখেন, বেশি দিন আগের কথা নয় যখন এই আদালত সিবিআইকে খাঁচাবন্দি তোতার সঙ্গে তুলনা করেছিল। সিবিআইকে এই ভাবমূর্তি থেকে বেরোতে হবে। সিবিআই এর ভাবমূর্তি খাঁচা থেকে মুক্ত তোতার মতো হওয়া উচিত। শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালকে বেকসুর খালাস করতে গিয়েও সেই কেন্দ্রীয় এজেন্সিকে কড়া ভাষায় তিরস্কার করল রাউস অ্যাভিনিউ কোর্ট। বিচারক জিতেন্দ্র সিং বলেন, তদন্তকারী সংস্থার থিওরি তথ্য নয়, তত্ত্বের উপর দাঁড়িয়েছিল এবং তা আদালতে প্রমাণ করতে পারেনি। চার্জশিটে একাধিক ফাঁকফোকর ছিল, যার সপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ ছিল না। চার্জশিটে পরস্পর বিরোধিতা রয়েছে, যা চক্রান্তের তত্ত্বের দিকে ইঙ্গিত করছে। বিচারক বলেন, এই পরিস্থিতিতে কাউকে জেলে পাঠানো মানে গাড়িকে ঘোড়ার আগে লাগানো, অর্থাৎ কারণের আগে সিদ্ধান্তে পৌঁছে যাওয়া। আদালত তার পর্যবেক্ষণে আরো বলে, আর্থিক তছরূপ বিরোধী আইনের বৈধতা কেবল তার কঠোরতার উপর নির্ভর করে না, বরং তার ন্যায্য, সামঞ্জস্যপূর্ণ এবং সংবিধান সঙ্গত প্রয়োগের উপর নির্ভরশীল। 2025 সালে দিল্লির বিধানসভা নির্বাচনেও বড় প্রভাব ফেলেছিল এই আবগারি দুর্নীতির মামলা। আপ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ঝোড়ো প্রচার চালিয়েছিল পদ্ম শিবির। হাজতবাসের পর বিধানসভা ভোটে হেরে যান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার নিজের বেকসুর খালাসের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। केजरीवाल भ्रष्ट नहीं है। मैंने केवल अपनी जिंदगी में ईमानदारी कमाई है, इन्होंने झूठा केस लगाया। अरविंद जी ने पूरा जीवन ईमानदारी से जिया है और उनका एक ही ध्येय है कि ये देश खूब तरक्की करे, लेकिन इन लोगों ने अपने सत्ता के लालच में पिछले इतने सालों से हमारे ऊपर झूठी एलिगेशंस लगाई। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করেন কেজরিওয়াল। जो आज तक भारत के इतिहास में कभी नहीं हुआ,
सिटिंग चीफ मिनिस्टर को उसके घर से घसीट कर जेल में डाला गया और 6 महीने तक जेल में रखा गया। हमारे उप मुख्यमंत्री मनीष सिसोदिया जी, उनको लगभग 2 साल तक जेल में रखा गया। पूरा का पूरा फर्जी केस था, हमारे ऊपर कीचड़ फेंका गया। स्पष्ट आंखों से दिख रहा है किस प्रकार से लूटा। एक अदालत में तो उनको सजा मिल चुकी है, वो है जनता की अदालत। रही कोर्ट, हमारी जो अदालत है उसमें 3 स्तर की कोर्ट है। हम निश्चित रूप से ऐसे भ्रष्टाचारियों का सबूत के साथ इनका अपराध सिद्ध करके खड़े होंगे, ऐसा हमारा विश्वास है। এদিকে দিল্লির আদালত কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে যে কড়া পর্যবেক্ষণ দিয়েছে তাকে হাতিয়ার করে সরব হয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল। অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া আজকে তাদেরকে পুরোদস্তুর খালাস করা হয়েছে কোর্টে। তাহলে এতদিন ধরে তাদের আটকে রাখা হলো কেন? বিজেপি রাজনৈতিক ফায়দাটা তুলে নিয়ে গেল, সরকারটা দিল্লিতে বিজেপি করে নিল, আর আজকে দেখা যাচ্ছে এনারা নির্দোষ। কোর্ট বলেছে একধারে দুর্নীতি হয়েছে, কিন্তু কে দুর্নীতি করেছে খোঁজা পায়নি। অর্থাৎ দুর্নীতির দায়ে যারা জড়িত বলে মনে করা হয়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছে। সিবিআই এর তরফে জানানো হয়েছে তারা হাইকোর্টে আবেদন করবে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।